থেকে আমরা গান করি, শুনি, অনেক গান শুনি যে তার মধ্যে কথার মূল্য কেউ বোঝে না, গেয়েই যাচ্ছে। কিন্তু একটা গানের কথার গভীরে ঢুকতে গেলে অনেকবার পড়তে হবে সেই গান। বিশেষ করে রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, এই সমস্ত গান, তাদের এত সূক্ষ্ম তার পারসেপশন। সুতরাং সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে, সেইগুলো নিয়ে পড়াশুনো করতে হবে, তবেই গানটা ভালো পারফেক্ট হবে। মিউজিকটাকে থেরাপি হিসেবে ইউজ করার ব্যাপারটা, এটা আমার কাছে খুব অভিনব লেগেছে, খুব অভিনব লেগেছে। আমি শুনেছি এটার কথা, এবং মিউজিক থেরাপি নামটা আগে শুনেছি, কিন্তু মিউজিক থেরাপি কতটা ইউজফুল হয়, কতটা কাজ করতে পারে, কতটা এফেক্টিভ হয়, সেটা আমি আগে জানতাম না। কিন্তু এখানে এসে অংশুর পরিচালনায় যে গ্রুপ বা যে টিম এই মিউজিক থেরাপি দিয়ে নানা রকমের অসুখ সারাচ্ছে, ডিমেনশিয়া সারাচ্ছে, আরও নানা রকম অসুখ, স্ট্রোক সারাচ্ছে, হার্টের প্রবলেম সারাচ্ছে, এত বড় বড় জিনিস যেখানে মানুষ মরে যাওয়াটাই তার একমাত্র উপায়, বা মরে যাওয়াটাই তার একমাত্র রেজাল্ট, সেইখানে শুধু গান দিয়ে তাকে আমরা আবার জীবিত করে তুলছি, আবার সুস্থ করে তুলছি। এই জিনিসটা যে কত বড় জিনিস, এইটা আমার সত্যি ধারণায় ছিল না। আজকে এসে সেটা আমি অনুভব করলাম, এবং আমি ডক্টর অংশু সেনের প্রতি সাংঘাতিকভাবে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা ইনগরেশন প্রোগ্রামে, ওয়ার্ল্ড মিউজিক ডেতে, একটা তার সবচেয়ে বড় একটা মাধ্যমে আজকে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। যেমন বিভিন্ন নিউরোলজিক্যাল ডিজিজ, যেমন স্ট্রোক, ডিমেনশিয়া, পার্কিনসন্স ডিজিজ, অটিজম, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার, পোস্ট স্ট্রোক ডিমেনশিয়া, হেড ইনজুরি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যেভাবে মিউজিক আমাদের এর পুনর্বাসনে হেল্প করতে পারে। শুধুমাত্র কিন্তু অ্যাকুট কেস না, যখন আমাদের পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশনের দরকার হয় সেই ক্ষেত্রে কিন্তু মিউজিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে মেলোডিক আমাদের রিদমিক স্টিমুলেশন থেরাপি, সেরকম পোস্ট স্ট্রোক অ্যাফিসিয়ার ক্ষেত্রে মেলোডিক ইন্টোনেশন থেরাপি এর মাধ্যমে কিন্তু আমরা অনেকখানি রোগীকে সুস্থ করে ফেলতে পারি। যেমন ডিমেনশিয়ার ক্ষেত্রে নতুন নিউরনাল নেটওয়ার্ক তৈরি হতে পারে, তার ফলে আমাদের একটা স্মৃতিশক্তি পুনরুদ্ধার হতে পারে। দেখা গেছে অ্যালজাইমার্স ডিজিজের ক্ষেত্রে কিন্তু আমাদের মিউজিক্যাল মেমোরিটা ইউজুয়ালি প্রিজার্ভ থাকতে পারে। সুতরাং আমাদের রিসেন্ট জিনিস যদি ভুলেও যায়, মিউজিকের মাধ্যমে তার স্মৃতিশক্তিগুলোকে আমরা পুনরুজ্জীবিত করতে পারি। ডিপ্রেশনের ক্ষেত্রে সেরকম আমাদের স্ট্রেস থাকে, তখন আমাদের কিন্তু ক্যাটেকোলিমাল লেভেলটা আমাদের কমে যায়। তখন আবার যেরকম আমাদের মিউজিক শুনলে একটা ফিল গুড হরমোন এন্ডরফিন আমাদের সিক্রেটেড হয়। নিশ্চয়ই আমার তো মনে হয় যখন স্কুল থেকে একটা মিউজিক ক্লাস করতে পারলে ভালো হয়, তাহলে বাচ্চাদের একটা সঙ্গীত সম্বন্ধে সম্যক ধারণা হয়, বিশ্ব প্রকৃতির সাথে যোগাযোগ স্থাপন হতে পারে, এবং এর ফলে কি হতে পারে যে এর ফলে একটা প্রত্যেকের মিউজিকের প্রতি একটা ভালোবাসা, এবং শুধুমাত্র হাসপাতাল না, যে কোনো ক্ষেত্রে নার্সিংহোম, যে কোনো একটা কর্পোরেট সেক্টর, যে কোনো একটা অফিস, সেখানের ক্ষেত্রে মিউজিকের কিন্তু একটা রোল রয়েছে। যে গানে গানে তব বন্ধন যাক টুটে, গানের মাধ্যমে আমাদের সমস্ত বাধা যেন কেটে যেতে পারে, এবং বিশ্ব প্রকৃতির সাথে যেন আমাদের যোগাযোগ ঘটে। এবং আমরা জানি যে আমরা সকলেই অমৃতের পুত্র, যদিও ফিলোসফিক্যাল কথা বলে ফেললাম, সিদ্ধন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা। সুতরাং এই যে আমরা জেনেছি যে আমরা যে শূন্য শূন্য শুরু লোকবাসী অমৃত যে আছে সন্তান, জানিয়াছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান, তপন বর্ণ তিনি আধারেরও পারে যিনি, তাহারে জানিয়াছি মরণও এড়ায়, নিস্তার লাভের আর নাহিরে উপায়। এই তাকে জানতে পারলে মৃত্যুকে আমরা এড়াতে পারবো। সুতরাং আমরা যখন প্রাণ নিয়ে কাজ করছি, মৃত্যুকে আমাদের জানা দরকার, কিভাবে মৃত্যুকে আমরা এড়াতে পারবো, সেই জ্যোতির্ময় পুরুষকে জানতে পারলে তবেই আমরা মৃত্যুকে এড়াতে পারবো। সুতরাং সেই যে উপনিষদ আমাদের বাণীটা দিয়েছে, সেটা যখন অনুধাবন করতে পারি সঙ্গীতের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা মৃত্যুকে জয় করতে পারবো। মিউজিকের অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ নেই। মিউজিক হ্যাজ অ্যাকচুয়ালি নো ল্যাঙ্গুয়েজ। মিউজিক ইজ ইউনিভার্সাল। কয়েকদিন আগে একটি বিদেশ সফর থেকে যখন গিয়েছিলাম, ওখানকার ব্রেকফাস্ট যখন আমরা করছি, সেখানে অ্যারাবিয়ান এবং লেবানিজ মিউজিক বাজছে, অদ্ভুত সুন্দর। এই সূত্রে রন গুডউইনের অ্যারাবিয়ান নাইটস একটা অপূর্ব কম্পোজিশন। মানে আমি কেন এইগুলোর কথা বলছি, সেগুলো হচ্ছে যে এই জন্য বললাম যে মিউজিকের কোনো ল্যাঙ্গুয়েজ নেই। বা স্প্যানিশ মিউজিক,
বা ল্যাটিন আমেরিকান মিউজিক, মানে সব রকমের, বা ওয়েস্ট ইন্ডিজ থেকে যে মিউজিকটা আমরা পাই, মিউজিকের অদ্ভুত একটা হিলিং পাওয়ার আছে। সব রকমের মিউজিক আমার মনে হয় তাদের নিজস্ব সেটা মানে ফান অ্যান্ড ফ্রলিক, হ্যাপি, স্যাড, ইমোশনাল, রোম্যান্টিক, সব রকমের। ইনফ্যাক্ট আপনারা যদি খেয়াল করেন শাখা প্রশাখাতে যখন একটা সতীশবাবু একটা অদ্ভুত যখন একটা সিম্ফনি বাজাচ্ছেন, যেখানে সৌমিত্রবাবু বসে আছেন অন্ধকার ঘরে, সে একটা হন্টিং একটা ব্যাপার। সবকিছুই আমাদের কিন্তু মাইন্ডটাকে সুদ করে, কাম করে। তো রবীন্দ্রনাথের উপরে তো কেউ নেই। তো দুটো লাইন আমার ওয়ার্ল্ড মিউজিক ডেতে এটাই বলতে ইচ্ছা করছে, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি, আমি তখন তারে জানি, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি। গান দিয়ে ভুবন, ভুবনের মধ্যেই সব হিলিং পাওয়ার্স, এবং মিউজিক ইজ দ্য গ্রেটেস্ট ন্যাচারাল গিফট উইচ উই ক্যান গেট ফ্রম দ্য ইউনিভার্স। এবং সেটাই আমাদের কিন্তু যে মিউজিকটা আমরা মনোরঞ্জনের উপায় হিসেবে জানি, সেই মিউজিককে বেশ কিছু বছর ধরে ট্রিটমেন্টের উপায় হিসেবে বা রোগ সারানোর উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দেশে। আমাদের WHO-র রিসার্চ আমাদের জানায় যে আমাদের আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়াতে অসম্ভব মেন্টাল ইমব্যালেন্স বেড়ে গেছে। অর্থাৎ নানা ধরনের ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, তারপরে আরও নানা রকম অসুবিধে, অটিজম, এই সমস্ত শুরু হয়েছে। আমার নাতিও, নিজের নাতি, সেও ADHD-র শিকার, এবং তাকে যখন আমি ট্রিটমেন্ট করাতে নিয়ে যাই দেখি কত রকমের বাচ্চা এবং তাদের কত রকমের কষ্ট। এই কষ্টটা এমনি সাধারণ ট্রিটমেন্ট তো আছেই তার জন্য, কিন্তু মিউজিক এবং যেটা শ্রমিক বললো, আমি এক সর্বান্তকরণে সমর্থন করি যে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজের মিউজিক, এমনকি একটা বাচ্চার সামনে যদি সরোদ বা সেতার বাজানো হয় যেখানে কোনো ল্যাঙ্গুয়েজ নেই, কোনো কথা নেই, সেটাও তাকে হিল করে, সেটাও তাকে আনন্দ দেয়। সেই জন্য আমরা ও যে বাক, মোজার্ট, বিটোফেন এদের কথা বলছে, এই ভাষা তো আমরা জানি না, অনেকটা জানি না, কিন্তু এই আনন্দটা কিন্তু আমরা ইকুয়ালি অনুভব করি। তাই বলছি যে এই ডিপ্রেশনের পিরিয়ডে আমাদের ইন্ডিয়াতে অসম্ভব ডিপ্রেশন বেড়ে গেছে। মাই হাজব্যান্ড ইজ এ সাইকোলজিস্ট, ও বলে সেটা যে WHO-র রিসার্চে দেখা গেছে যে আমাদের ইন্ডিয়াতে সাংঘাতিক রকমের মানসিক প্রবলেম বেড়ে চলেছে। সেইখানে যদি আমরা মিউজিকটাকে একটা হিলিংয়ের উপায় হিসেবে দেখি বা অ্যাপ্লাই করি, তাতে দেখা যাচ্ছে যে অনেক উপকার হচ্ছে, অনেকের অনেক রকম উপকার হচ্ছে, অল্প কারো বেশি। আমি যখন ছোট ছিলাম তখন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার লাইব্রেরিতে বড় করে একটা বিবেকানন্দের বাণী ছিল, যে সেখানে লেখা ছিল মিউজিক ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ ওয়ার্শিপ। আর একটা কথা আমরা জানি যে তলোয়ারে শত্রুকে জয় করা যায়, কিন্তু সঙ্গীতে শত্রুকে মিত্র করা যায়। একটু ইন্দানি দিয়ে সুমিতা দুজনেই আমাদের বললেন যে মিউজিকে কোনো ল্যাঙ্গুয়েজ থাকে না, কথাটা সত্যি। কিন্তু মিউজিক তো শুধুমাত্র একটা বিনোদনের বস্তু হতে পারে না। আমরা নিশ্চয়ই এটা গান, একটা কথা ছিল গান কি শুধুই গান, গভীর কিছু না, নিশ্চয়ই গভীর কিছু। গভীর কিছু মানে এই জন্য যে গানের যে ভিতর যে আমাদের যে মেলোডি, রিদম, পিচ যেগুলো রয়েছে, ব্রেনের কিন্তু বিভিন্ন অংশ এগুলো বিভিন্নভাবে সেগুলো কিন্তু গ্রহণ করে, তার রিসেপটিভ জায়গাগুলো আলাদা। যেমন এর মধ্যে রয়েছে সেরিবেলাম রয়েছে, যে শরীরের ভারসাম্য রক্ষা করে, সেটা আমাদের গানের রিদিমের সাথে যুক্ত, কোনটা টেম্পোরাল লোবের সাথে যুক্ত, বিভিন্ন ব্রেনের ফাংশন, বিভিন্ন জায়গা, বিভিন্ন গানের সেই রিসেপটিভ এরিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।
এবং দেখা গেছে যে এই বিভিন্ন রোগে আমরা মিউজিক থেরাপি ইউজ করতে পারি, যেমন স্ট্রোক, পার্কিনসন্স ডিজিজ, অ্যালজাইমার্স ডিজিজ, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, আরো অনেক অসুখ রয়েছে। এ শুধুমাত্র যে একটা আমাদের মনটাকে শান্ত করে তা না, আমাদের একটা ফিল গুড হরমোন তৈরি করে, এন্ডরফিন বলে। এছাড়া দেখা গেছে যে অ্যাড্রেনালিন সার্জটা অনেকখানি কমে, এই জন্য আমাদের স্ট্রেস যখন হয় তখন যে আমাদের ক্যাটেকোলামিন লেভেলটা বেড়ে যায় সেটা কমাতেও সাহায্য করে। এবং নিউরোনাল প্লাস্টিসিটি বলে একটা জিনিস আছে, যেখানে নতুন নতুন নিউরন গ্রোথ হতে পারে, সেটা মিউজিক থেরাপির মাধ্যমে কিন্তু হয়। আমরা জানি যে হার্ট অ্যাটাক হলে বা ব্রেন বা লিভার যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু পুনরুজ্জীবিত করা সম্ভব, কিন্তু ব্রেন সেলস ওয়ান ডেড মিন্স ডেড ফর এভার। সেই ক্ষেত্রে কিন্তু নতুন নিউরন কাজ করতে শুরু করে, সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির আমাদের প্রধান বিষয়। এবং সেই নিউরোনাল প্লাস্টিসিটি ডেভেলপ করতে মিউজিকের একটা রোল রয়েছে। এবং দেখা গেছে যেমন পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে আমাদের চলার গতিটা কিন্তু স্লথ হয়ে যায়, কিন্তু আমাদের উইকনেস থাকে না, আমাদের ছন্দ পতন ঘটে। সেই ক্ষেত্রে রিদমিক স্টিমুলেশন থেরাপি, অর্থাৎ যদি একটা পার্টিকুলার রিদিমের সঙ্গে পেশেন্টকে হাঁটতে বলা হয়, তাদের ছন্দ ফিরে পেতে পারে। এবং বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যারা শুধুমাত্র ফিজিওথেরাপি করছেন তাদের সাথে যদি যারা ফিজিওথেরাপি প্লাস মিউজিক থেরাপি করছেন তাদের কিন্তু আউটকাম অনেক ভালো। সেরকম যাদের কত বাক শক্তি হারিয়ে গেছে, যেমন ইন্দ্রানীদি বললেন, সেই ক্ষেত্রে যদি আমরা মেলোডিক ইন্টোনেশন থেরাপি, অর্থাৎ যেই গানটা উনি পরিচিত, যে গানটার সাথে ওনার পরিচিতি আছে, সেই গানটা যদি ওনাকে শোনানো হয় এবং একটা বাক্য যদি সেই মেলোডির সাথে ওনাকে বারবার করে ওনাকে মনে করিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি বাক শক্তি ফিরে পেতে পারেন। এরকম ভাবে গ্রুপ মিউজিক থেরাপি অটিস্টিক চিলড্রেনদের ক্ষেত্রে বা যাদের পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে গ্রুপ মিউজিক থেরাপি শুধুমাত্র গান শোনা না, গান গাওয়া না, গান তৈরি করা, গান পিয়ানো বাজানো, ড্রাম বাজানো, এভাবে ডেক্সট্রিটি মানে আমাদের যে হাত পায়ে যে সামঞ্জস্য রাখা এবং বিভিন্ন রকম কাজের মধ্যে ইনভলভ হওয়া এবং পরস্পরের সাথে যোগসূত্র তৈরি করতে পারে। আমরা দেখেছি করোনা পিরিয়ডে কিরকম ভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম এবং এই সময় কিন্তু মিউজিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। পরস্পরের সাথে যোগাযোগ রক্ষার জন্য মিউজিকের গুরুত্ব অপরিসীম। তাই মিউজিক শুধুমাত্র একটা দেখা যাচ্ছে বিনোদনের ব্যাপার না, এর একটা সায়েন্টিফিক বেসিস আছে এবং এটা কোনো ওষুধের একটা সাবস্টিটিউটও না বা ফিজিওথেরাপি সাবস্টিটিউট না। এটা হচ্ছে একটা পার্টিকুলার জিনিস, যার ফলে যেখানে দেখা যাচ্ছে ওষুধের পুরোপুরি কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে তার কিছুটা একটা রোল রয়েছে। আর একটা কথা বলবো, যেমন স্ট্রোকের ক্ষেত্রে বা পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই যে খেতে খেতে বিষম লাগা, এক্ষেত্রে সোয়ালোর প্রবলেম, এর ফলে কিন্তু অ্যাসপিরেশন হয় এবং আমরা জানি ভেন্টিলেটরের সাপোর্ট নিতে হয়। এই ক্ষেত্রে দেখা গেছে যে মিউজিক থেরাপির মাধ্যমে কিন্তু তাদের সোয়ালিং অনেক সময় ইমপ্রুভ করতে পারা যায়। সুতরাং এই যে বিশেষ ভূমিকা সঙ্গীতের রয়েছে, এগুলো আমরা যদি ভালো মতো অনুধাবন করতে পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা এই রোগীদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করতে তাদের অনেক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে এমার্জেন্সি একটা বিষয়, কিন্তু রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে শুধুমাত্র শারীরিক না, মানসিক ব্যাপারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিপ্রেশন, সাইকোসিস, মন খারাপ, মুড ফ্লাকচুয়েশন সব কিন্তু হাত ধরাধরি করে চলে, শরীর এবং মন হাত ধরাধরি করে চলে। তাই আমাদের আজকের দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম যে মিউজিক থেরাপির মাধ্যমে আমরা একটা টিম তৈরি করব, যারা এই অসুখের সাথে ওষুধের সাথে সাথে প্লাস ফিজিওথেরাপির সাথে সাথে আমাদের কিন্তু একটা গঠনমূলক ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে। এখন এটা হচ্ছে অ্যাক্টিভ মিউজিক থেরাপি, প্যাসিভ মিউজিক থেরাপি, নিউরোলজিক্যাল মিউজিক থেরাপি, অনেক ধরনের টাইপ অফ থেরাপি রয়েছে। এখন দেখতে হবে প্রত্যেকটা থেরাপি ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, কার কোনটা দরকার রয়েছে। যেমন আমি যদি পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমি তাকে বলবো যে কি করে হাঁটার ছন্দ ফেরাতে হয়। যেমন ডিমেনশিয়া পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পাবো কি করে নিউরাল প্লাস্টিসিটি ইমপ্রুভ করা যায়, মেমোরি ইমপ্রুভ করা যায়। স্ট্রোক পেশেন্টের দেখতে যাবো কি করে তার পক্ষাঘাতে আক্রান্ত তার হাতটাকে আরো ইমপ্রুভ করানো যায়। সব বিভিন্ন টাইপ অফ মিউজিক থেরাপি রয়েছে, সেগুলোকে যেমন শুধুমাত্র সঙ্গীত মানে ভোকাল না, ইনস্ট্রুমেন্টের ব্যাপারও রয়েছে এবং তার মধ্যে ইনস্ট্রুমেন্ট বাজানো, গান তৈরি করা এবং গান লেখা, গানের সুর দেওয়া। দেখা গেছে আলজাইমার্স ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে তাদের কিন্তু মিউজিক্যাল মেমোরিটা খুব রিজার্ভ থাকে। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী,
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে, ওগো মা